টেনশন করার কিছু নেই, যারা ব্যাংকে টাকা রেখেছেন আপনাদের টেনশন করার কিছু নেই। সেটার কারণ হচ্ছে আওয়ার পাবলিক সেক্টর ব্যাংক ইজ গ্যারান্টেড বাই দ্য স্টেট। আমাদের রেমিটেন্স আসার অফিসিয়াল প্রক্রিয়া যেটা, যদি এখন আপনার ইভেন প্রাইভেট ব্যাংকের মাধ্যমে তারা যদি পাঠান, সেই টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ প্রাইভেট ব্যাংকের কোনো ক্ষমতা নাই যে ওখান থেকে যখন মানি আর ইনফরমেশন দুইটা আসলো, বাংলাদেশ টাকাটা তারা বেনিফিশিয়ারির কাছে পাঠিয়ে দেবে, ডলারটা তারা কিন্তু তাদের ইচ্ছা মতো খরচ করতে পারে না, আবার এটা বাংলাদেশ ব্যাংকে দিয়ে দিতে হয়, অথবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে তারা এইটা দিয়ে এলসি খোলা বন্য কাজ করতে পারে। সহজ কথা হলো যে রেমিটেন্সের টাকা স্টেট গ্যারান্টেড ইফ ইট কামস থ্রু অফিসিয়াল চ্যানেল। স্যার আমরা মানে বিকল্প পথে বা ইলেকট্রনিক্স হুন্ডিতে আমরা দেখছি যে প্রচুর টাকা যেমন যাচ্ছে, আবার দেশের ভিতরে প্রচুর টাকা ঢুকছেও। তো এটির মনিটরিং নিয়ে মানে আর কিছু করার আছে কিনা আমাদের? আমি দেখেন, কাউকে বেশি সন্দেহ করা ঠিক না। আমি গত একটি অনুষ্ঠানে আপনার এখানে বলেছি যে এখন দেশ মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম এর মাধ্যমে হুন্ডি ব্যবসা হচ্ছে, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইম সংগঠিত হতেই পারে। আর সেন্ট্রাল ব্যাংক তো আছেই এই ব্যাপারে স্টেপ নেওয়ার জন্য। আমি জানি, আমার জ্ঞানে যতটুকু আছে, সেন্ট্রাল ব্যাংক অলরেডি স্টেপ নিয়েছে। সেন্ট্রাল ব্যাংক অলরেডি ওই সমস্ত এমএফএস সার্ভিস যাদের আছে তাদেরকে ডেকেছে, তাদেরকে শাসিয়েছে। এবং আমি যতটুকু জানি যে এই এমএফএস সার্ভিস যারা দিচ্ছে, এখানে সুনাম আছে এমন কোম্পানিও আছে, এবং যারাই আছে তারাও নিজেরাই কিন্তু তৎপর হয়েছে, যেটাকে আমরা বলি ইন্ডাস্ট্রি সেলফ রেগুলেশন। তাই সম্মানিত অ্যাঙ্কর, এই যে আপনার মাধ্যমে এমএফএস নিয়ে এখানে কথা হলো, জাতি জানলো, ইট হ্যাজ গিভেন এ ট্রেমেন্ডাস প্রেশার অন দোজ পিপল। কারণ এগুলো কিন্তু ছোট ছোট ট্রানজ্যাকশন, একটা স্লিপ হয়তো 5,000 টাকা। এটা এখানে দেখা যেতে পারে যে ওই ব্যাংকের মাধ্যমে ওদের ওখানে যে এক্সচেঞ্জ হাউস আছে বা যারা এগুলো করছে, এখানে হয়তো একটা স্টপ গ্যাপ ফাঁকির মধ্যেই এটা হচ্ছে। কিন্তু এই সমস্ত কথা এখন ওপেনলি আলাপ হওয়ার কারণে আমি জানি যে ওই ব্যাংকগুলো যারা এইসব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম করছে, তারা কিন্তু সতর্ক হয়ে গেছে। তারা ইন্ডাস্ট্রিয়াল সেলফ রেগুলেশন, তারা নিজেকে নিজে রেগুলেট করার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু আবার তাদের সবাইকে ডেকে মিটিং করেছে, এবং এই ব্যাপারে তৎপরতা চলছে। বাংলাদেশ ব্যাংক বেশি কথা বলছে না, এটাই ঠিক আছে। কিন্তু আমাদের দাবি থাকবে, কোনো বড় ধরনের ক্ষতি যেন দেশের না হয়ে যায়। বড় ধরনের ক্ষতি মানে তেমন কিছু না, এই সমস্ত এমএফএস এবং অন্যান্য কারণে আমাদের রেমিটেন্স জানুয়ারি থেকে উপর্যুপরি 4-5%, 3-4% করে পড়ছিল। এখানে এমএফএস এর ভূমিকা হয়তো 1.5% বা 2%, সেটাও আমরা বন্ধ হোক চাই। আর আপনার কথা বলেছি যে আমাদের রেমিটেন্স আবার এটা গ্রো করা শুরু করছে, এবং আমি মনে করি যে এমএফএস ডিজিটালি এটাকে মনিটর করা সম্ভব, এবং বাংলাদেশ ব্যাংক সেই ব্যবস্থা গ্রহণ করছেন বলে আমি জানতে পেরেছি। স্যার, আমরা প্রায় শেষের দিকে। আমার একেবারে মানে আমি ঠিক বুঝতে পারছি না যে একদম মেধাহীন একটা প্রশ্ন বা একটা বোকা প্রশ্ন, যে স্যার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কিংবা অর্থ মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে ইন্টারেস্টে ঋণ গ্রহণ করে থাকি, একদম পরিষ্কার করে আপনাকে বলি 0.75, এই 0.75 36 ইয়ার অথবা 40 ইয়ার্স এরকম একটা স্বল্প সুদে আমরা করতে পারি। কিন্তু প্রধানতম শর্ত থাকে, বা নানান ধরনের কোনো ক্ষেত্রে 40 থেকে 42টিও শর্ত থাকে, যে কনসালটেন্ট তাদের নিতে হবে, এটি এই প্রকল্পে ব্যয় করতে হবে, ওই প্রকল্পে টাকা দেওয়া যাবে না, এই প্রকল্পে এতদিনের মধ্যে শেষ করতে হবে, একেবারে মানে নানান ধরনের আষ্টে পিষ্টে বাধা থাকে। এই প্রথম আমরা দেখলাম যে বাংলাদেশ সরকার ওয়ার্ল্ড ব্যাংক থেকে 4.58 ইন্টারেস্টের ঋণ নিয়েছে, যে একেবারে বিনা শর্তে, অর্থাৎ কোনো কনসালটেন্সি থাকবে না, কোনো বাধ্যবাধকতা থাকবে না, এবং আমরা এই অর্থ আমাদের ইচ্ছামতো প্রজেক্টে খরচ করব, এবং সেটি 12 বছর থেকে 16 বছর মেয়াদি। এটি আপনার কাছে কি মনে হয়, অর্থনীতির জন্য কতটা ভালো, কতটা খারাপ? এক বাক্যে এটা নিয়ে মন্তব্য করা সমীচীন না, কিন্তু আপনি উত্তরের অনেকাংশ দিয়ে দিয়েছেন। আপনি বলেছেন যে লেস দ্যান 1% রেটে ওয়ার্ল্ড ব্যাংক থেকে টাকা আনা হতো, এবং শর্তের কথা যেটা বলছেন এটাকে আমরা প্রচলিত অর্থনীতির ভাষায় বলে থাকি টাইড লোন, মানে একেবারে হ্যান্ডস এন্ড মাথা। এবং দেখা যায় যে ওই কনসালটেন্সি নিয়ে যাওয়ার পরে, এটা নিয়ে যাওয়ার পরে আলটিমেটলি ওই টাকা কিসে লাগে আমরা জানি না। কিন্তু আরেকটি বাজার ছিল
আপনার কথার ফাঁকে যেটা আমি প্লেস করছি, দেখা যাচ্ছে যে এই প্রাইভেট ব্যবসায়ীরা, ইনভেস্টররা, কোটিপতিরা বিদেশি ব্যাংক থেকে লাইবার রেটের টাকা আনছিল। দ্যাট ইজ সামথিং অ্যারাউন্ড +-1%। 1% বাংলাদেশ ব্যাংকে ধরে বাঁধা আছে যে এই সেক্টরে আপনার এটা যেন 5%-এর বেশি ইন্টারেস্ট না হয়, আর এই সেক্টরে আনা যাবে না। তো এখন বাংলাদেশ, আমরা তখন বলতাম যে যদি এত কম সুদে বিদেশ থেকে প্রাইভেট এরা আনতে পারে, হোয়াই নট গভর্নমেন্ট। সো এখন আপনার গভর্নমেন্ট সেটা শুরু করেছে, এবং আপনি সুদের হারও বললেন যে 4 পয়েন্ট সামথিং। এটাকে আরও নেগোশিয়েট করা যায় কিনা এটা অর্থ মন্ত্রণালয় ভালো জানে, এবং টাকাটাকে, তবে হ্যাঁ, সো আমি এটাকে পজিটিভ মনে করি। আমি 3টি মন্তব্যের পরিপ্রেক্ষিতে এইটাকে পজিটিভ বলে ধরে নেব। প্রথম কথা হচ্ছে, এটা কিন্তু ওই টাইট লোন না, যা এনেই খরচা করে দিলাম, 30-40 বছর পর দেবো না, ওটা তখনকার সরকার চিন্তা করবে। সো বা আমরা মাপ চাইবো তখন অনেক রকম না, এটা প্রতি বছরই করতে হয় সামান্য ইন্টারেস্ট দিয়ে বা সামান্য। এখন এখানে আমাদের মনে রাখতে হবে যে এই টাকাটা কিন্তু একেবারে ব্যবসায়ীর মতো নেওয়া হচ্ছে, এখানে ওয়ার্ল্ড ব্যাংক কোনো ছাড় দেবে না। সো এই টাকার 100% ইউটিলাইজেশন হতে হবে, এবং আমাদের ইচ্ছামাফিক খরচটা করা যাবে। আমরা যেমন পদ্মা সেতুর ইস্যুতেই আমরা এই প্রজেক্টে ঋণ নিতে গিয়ে দেখেছি যে একেবারে ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশের সঙ্গে রাজনীতির চেয়েও খারাপ কিছু করার চেষ্টা করেছে। কিন্তু মানে এখন এইভাবে যদি আমরা বেশি সুদেই নেই, তাহলে আমরা আমাদের টাকা আমাদের অনেক বড় বড় প্রজেক্ট করব। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি এইভাবে রেখে গেলেন কেন যে পদ্মা সেতুর ব্যাপারে? আমরা তো পড়ে এসেছি যে ইকোনমি ডিকটেটস, আমরা তো পড়ে এসেছি যে রাজনীতি আর অর্থনীতি হচ্ছে পয়সার এপাশ আর এপাশ। তো ওয়ার্ল্ড ব্যাংক যা করার, ওয়ার্ল্ড ব্যাংক তো তৈরি হয়েছে ওই জন্যই, মাতব্বরি করার জন্য। তবে হ্যাঁ, আমি মনে করি যে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার এখন এই টাকাটা মোস্ট ইফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি খরচ করবেন। এখানে দুর্নীতির কোনো সুযোগ নাই। এখানে দুর্নীতি হলে এটা অনেক বেশি মাঙ্গা পড়ে যাবে, কারণ ওইটা দিতে হয়তো ওই টাকাটা খাওয়া হয়ে গেল, ওই টাকাটা 35-37 বছরের একটা হিসাব ছিল, এখন এটা একেবারেই 16-17 বছরের মধ্যে দিতে হবে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনাকেও আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা জানেন যে রবি থেকে বৃহস্পতি আমরা দুপুর 1:15 মিনিটে এই বিজনেস লাঞ্চ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আবারও যাওয়ার আগে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মূল বার্তা স্টুডিওতে।